হ্যালো এভরিওয়ান, অন্বিতা ফরিদের গল্পের আসরে আবারও স্বাগতম সবাইকে। লাস্ট পর্বে আপনারা শুনেছেন আমার লেখা উপন্যাস ভালোবাসি আজর তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। আজকে শুরু করছি পঞ্চম অধ্যায় থেকে। চলুন শুরু করা যাক। পঞ্চম অধ্যায়। পরদিন ছিল অনিকের অফিস ছুটি। সাধারণত যেদিন অফিস বন্ধ থাকে অনেক বেশ বেলা পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে প্রায় দুপুর 12টার দিকে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল অনেক। সকাল 8টার মধ্যেই ঘুম থেকে ও উঠে গেল। বন্ধের দিন এত সকাল সকাল অনেককে নাস্তা খেতে দেখে ওর বাবা বলল, কিরে অনেক, আজ এত জলদি ঘুম থেকে উঠতে পড়লি যে? উত্তরে অনেক বলল, বাবা আজ একটা জরুরি কাজে বের হতে হবে। তাড়াতাড়ি নাস্তা শেষ করে ফিটফাট হয়ে অনেক রওনা দিল সেই পার্কের উদ্দেশ্যে। পার্কে পৌঁছে গেল 9টার দিকে। অনেক ভেবেছিল যে আজ শুক্রবার, বন্ধের দিন, যদি আজ অধরা সকাল সকাল চলে আসে পার্কে। পুরো পার্কটা ঘুরে দেখল অনেক, কিন্তু অধরার সাক্ষাৎ মিলল না। তারপর আগের দিনের বেঞ্চটাতে গিয়ে বসল অনেক। আজ অনেক সাথে করে একটা বই নিয়ে এসেছে সময় পার করার জন্য। ওহ, এ কথা তো বলাই হয়নি, অধরা এবং অনেক দুজনে কিন্তু বই প্রেমিক। প্রতিযোগিতা দিয়ে একই বই পড়তো দুজনে, কে আগে পড়ে শেষ করতে পারে। কখনো অধরা জিতে যেত তো কখনো বা অনেক। বেলা 10টার দিকে আবার পুরো পার্কটা চক্কর দিল অনেক, কিন্তু অধরা তো কোথাও নেই। বেলা 11টার দিকে অনেকের মনে একটা কথা এলো। ছুটির দিনে অধরার মার্কেটে যাওয়ার খুব শখ ছিল আগে। কিছু না কিনলেও শপিং মলে ঘুরতেও খুব ভালো লাগতো। পার্ক থেকে একটু দূরে একটা শপিং মল আছে। অনেক স্থির করলো ওখানে খুঁজে দেখবে। ওর মন টানছিল সেখানে যাওয়ার জন্য। যেই ভাবা সেই কাজ। একটা রিক্সা নিয়ে অনেক পৌঁছে গেল শপিং মলের সামনে। 3তলা শপিং মলের প্রত্যেকটা দোকান খুঁজে দেখলো অনেক, একটা দোকানও বাদ রাখলো না। কিন্তু ব্যর্থতা ছাড়া কপালে আর কিছুই জুটলো না ওর। তবে অনেকের মন কিন্তু ঠিকই বলেছিল, অধরা ওই শপিং মলেই ছিল। কিন্তু নিয়তির অদ্ভুত খেলা। যখন অনেক একতলায় ছিল তখন অধরা দোতলায় কেনাকাটা করছিল। আর অনেক যখন 3তলায় খুঁজছিল অধরাকে, তখন অধরা শপিং মল থেকে বের হয়ে গিয়েছিল। এতটা কাছাকাছি থেকেও দেখা হলো না ওদের। তবে দুজনের মনের টানটা কিন্তু আজও বিদ্যমান। শপিং মল থেকে পার্কে পৌঁছাতে না পৌঁছাতেই নামলো ঝুম বৃষ্টি। ছাউনির নিচে দাঁড়িয়ে রইল অনেক অধরার প্রতীক্ষায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ক্ষুধা তৃষ্ণা ভুলে অনেক অপেক্ষা করছে তো করছেই, কিন্তু অধরার দেখা আজও মিলল না। সন্ধ্যার কিছু পর ক্লান্ত অবসন্ন শরীর এবং বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে গেল অনেক। পরের দিন অনেকের উঠতে দেরি হলো, গায়ে ভীষণ জ্বর। তারপরও অনেক ওষুধ খেয়ে পার্কে গিয়ে অধরার জন্য প্রতীক্ষা করতে লাগলো, কিন্তু অধরাকে আজও পেল না। আজ অনেকের মন খুব খারাপ। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে পার্কে এসে বসে আছে অনেক, কিন্তু অনেকের মনে হতে লাগলো অধরার দেখা হয়তো আর পাবে না ও। এত বছর পর অধরাকে কাছে পেয়েও হারিয়ে ফেললো। অধরা তো অধরাই রয়ে গেল। এসব ভাবতে ভাবতে অনেকের চোখ গেল ওর বাম পাশে। মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস থেমে গেল অনেকের। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ও। ওর থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে অধরা। এই অধ্যায়টি এখানেই শেষ হলো। শুরু করছি পরবর্তী অধ্যায়। অদূরে দাঁড়িয়ে বেলি ফুলের মালা কিনছিল অধরা। বেলি ফুলের মালাটি হাতে জড়াতে জড়াতে এর দিকে এগিয়ে আসতে থাকলো অধরা। অপলক দৃষ্টিতে অধরাকে দেখছিল অনেক। কতটা সময় পর ওর বেস্ট ফ্রেন্ড অধরা, ওর স্পেশাল ফ্রেন্ড ওর চোখের সামনে। ভেতরে ভেতরে কি যে আনন্দ উত্তেজনা কাজ করছিল অনেকের, তা ভাষায় প্রকাশ করার নয়। নিজের খুব কাছের খুব প্রিয় কাউকে একবার হারিয়ে ফেলে তারপর আবার তাকে খুঁজে পাবার অনুভূতি আলাদা, যা আসলে বলে বোঝানো সম্ভব নয়। গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছে আজ অধরা। আগের চেয়ে স্বাস্থ্য কিছুটা ভালো হলেও ঠিক মোটা বলা চলে না। উজ্জ্বল শ্যামবর্ণের অধরার চেহারার লাবণ্য ও ঔজ্জ্বল্য আজও ঠিক তেমনই আছে। তবে পরিবর্তন হয়েছে ওর চুলে। আগে ওর চুল ছিল কাঁধ অবধি, আর এখন কোমর পর্যন্ত।
গাঢ় সবুজ রঙের শাড়ি আর খোলা চুলে অধরাকে খুব সুন্দর লাগছিল। অধরা নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, আর একটু কাছাকাছি এসে যখন অধরা চোখ তুলল, ওর পা থমকে গেল। নিষ্পলক চোখে কয়েক মুহূর্ত অনিকের দিকে নির্বাক হতবাক হয়ে তাকিয়ে রইল অধরা। ধীরে ধীরে ওর সমুদ্রের চেয়েও গভীর কাজল কালো টানা টানা চোখ দুটি ছলো ছলো করে উঠল অশ্রুতে। তা দেখে অনেকের চোখেও আনন্দ অশ্রু চলে এলো। বেশ কিছুটা সময় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পর অধরা এক পা দু পা করে অনেকের দিকে এগিয়ে আসতে লাগলো। অনেকও আস্তে আস্তে অধরার দিকে এগোতে লাগলো। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে প্রাণ ভরে দেখতে লাগলো। মনে হচ্ছিল পৃথিবীর সব কিছু যেন থমকে গেছে, আশেপাশে কিচ্ছু নেই, কিচ্ছু হচ্ছে না, আছে কেবলই ওরা দুজন। কতগুলো বছর পর দুই বেস্ট ফ্রেন্ডের দেখা। ধীরে ধীরে দুজনের মুখে ছড়িয়ে পড়ল ঈদের চাঁদের হাসি। প্রথমে অধরাই মুখ খুলল। অনেক, তুমি? কত বছর পর দেখছি তোমায়। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এ কি কল্পনা নাকি সত্যি তুমি? অনেক হাত বাড়িয়ে দিয়ে বলল, ছুঁয়ে দেখ। অধরা ধীরে ধীরে ওর হাতটা অনেকের দিকে এগিয়ে দিল। ওর হাত ঈষৎ কাঁপছিল। শুধু হাতই নয়, সর্বশরীরে কাঁপুনি অনুভব করছিল অধরা। অনেকের সাথে হাত মেলাতেই দুজনের শিরদাঁড়া দিয়েই খেলে গেল শীতল শিহরণ। অনেক বলল, অধরা, এত বছর পর তোমায় দেখে আমার কি যে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। আমারও অসম্ভব ভালো লাগছে অনেক। আনন্দ উত্তেজনায় কাঁপছি আমি। চলো কোথাও গিয়ে বসি, কত বছর পর দেখা, জমিয়ে আড্ডা দিব আজ, হাসি মুখে বলল অনেক। এই অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। শুরু করছি পরবর্তী অধ্যায়। পার্কের একটা নিরিবিলি জায়গায় ঘাসের ওপর পাশাপাশি বসলো দুজন। অধরার কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দুজনের মাঝখানে রাখলো। তারপর প্রায় একসাথেই বলে উঠল ওরা, কেমন আছো? হেসে ফেলল দুজনেই। ভালো আছি, বলল অধরা। আমিও ভালোই আছি, আর এত বছর পর আমার এসএফকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, বলল অনেক। কতটা দীর্ঘ সময় পর তোর মুখে এসএফ ডাকটা শুনলাম, খুব খুব ভালো লাগলো রে। জানিস কত মিস করেছি তোকে আর পুরনো সেই সুন্দর সময়গুলোকে। অনেক আর বেশিক্ষণ অধরাকে তুমি তুমি করে ডাকতে পারলো না, ফিরে গেল সেই পুরনো অভ্যাসে। অনেক বলে চলল, 3rd ইয়ারে উঠে তুই হঠাৎই একেবারে উধাও হয়ে গেলি। আমাকে তো কিছু বলিসনি, এমনকি তোর অন্য বান্ধবীরাও কেউ কিছু জানে না। তোকে যে কতবার ফোন দিয়েছি, কিন্তু তোর ফোন ছিল বন্ধ। প্রতিটা দিনই কিছুক্ষণ পরপরই তোকে ফোন দিতাম, কিন্তু প্রতিবারই তোর ফোন বন্ধ পেতাম। অনেক দিন ধরে তোকে ভার্সিটিতে কিংবা ফোনে না পেয়ে শেষ পর্যন্ত তোর বাসায় গিয়ে হাজির হলাম, কিন্তু তখন দারোয়ান শুধু বলল কোথায় গেছে, কবে ফিরবে, কিছুই বলতে পারলো না। তোর ফেসবুকও ডিঅ্যাক্টিভেট ছিল, সেখানেও সারাদিন অনলাইন থেকেও তোকে পেতাম না। তোকে খোঁজার সব রকম চেষ্টা করেছি আমি, কিন্তু তোকে পাইনি। কি পরিমাণ টেনশন কাজ করছিল আমার ভেতর, তোকে বলে বোঝাতে পারবো না। তোকে কি ভীষণ মিস করেছি, সেটা কি তুই আন্দাজ করতে পারিস? তুই হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিল অধরা, বলতো? এবং কেনই বা গিয়েছিল এভাবে হারিয়ে? অধরা মাথা নিচু করে চুপ করে বসে রইল। কয়েক মুহূর্ত পর অনেক বলে উঠল আবার, কি হলো, কিছু বলছিস না কেন? তোর কথা শোনার জন্য আমি অপেক্ষা করছি যে। অধরা আমতা আমতা করে বলল, মানে আসলে কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না। আরে তুই এত নার্ভাস হচ্ছিস কেন? এটা তো কোনো পরীক্ষা না। তুই সম্পূর্ণ টেনশন মুক্ত হয়ে ধীরে ধীরে সব বল আমাকে। নে, প্রথম থেকে শুরু কর, বলল অনেক। অধরা লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমি 3rd ইয়ারে ওঠার পরপরই আমার চাচার মাধ্যমে আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বড় একটা কোম্পানিতে ভালো বেতনের চাকরি করে, দেখতেও ভালো, ফ্যামিলিও বেশ ভালো।
সব মিলে আম্মু আব্বুর খুব পছন্দ হয়ে যায় ছেলেটিকে আমার জন্যে, এবং তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব ওই ছেলের সাথে আমার বিয়ে দেবে। আমার মতামতকে বিন্দু পরিমাণ প্রাধান্য দেয়নি তারা। আমি চেয়েছিলাম আমার পড়াশোনাটা আগে শেষ হোক, কিন্তু আব্বুর কথা এত ভালো পাত্র হাতছাড়া করা যাবে না, বাকি পড়াশোনা বিয়ের পর হবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি জানিস, কিন্তু আব্বু আম্মু আমার একটা কথাও শোনেননি। আর কোনো পথ না পেয়ে আমি ছেলেটির সাথে একান্তে কথা বলি। আমি তাকে জানাই যে এই বিয়েতে আমার মত নেই। অনেক কাকুতি মিনতি করে বলেছিলাম সে যেন বিয়েতে মানা করে দেয়, কিন্তু ছেলেটি আমার কথা রাখেনি। অবশেষে জোরপূর্বক আম্মু আব্বু আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। অনেক অবাক কণ্ঠে বলে উঠল, কি, তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই আমাকে কিছুই জানাসনি? জানানোর কোনো পথ পাইনি আমি। আমি জানি অনেক, তোর প্রতি আমি বড্ড বেশি অন্যায় করেছি, আমায় প্লিজ ক্ষমা করে দে। অধরা, প্লিজ তুই এভাবে বলিস না, আমার কাছে তোর ক্ষমা চাওয়ার কখনোই কোনো দরকার নেই রে পাগলি। অধরার পুরনো কথা মনে পড়ে গেল। আব্বুকে যখন কান্নাকাটি করে অধরা বলেছিল যে এই বিয়েতে ও রাজি নয়, ও অনেককে ভালোবাসে, তখন আব্বুকে সজোরে এক চড় মেরে বলেছিল যে ওকে বাবা মায়ের পছন্দেই বিয়ে করতে হবে। আর সাথে সাথে ফোনটা আছড়ে ভেঙেও ফেলেছিল। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতেও বাধ্য করেছিল ওকে। 2 বার আম্মুর ফোন দিয়ে অনেককে ফোন করতে গিয়ে ধরা পড়ে প্রচণ্ড মারও খেয়েছে অধরা। বাসা থেকে বের হওয়াও বন্ধ হয়ে গিয়েছিল ওর। তারপর তাড়াহুড়ো করে চিটাগাঙে চাচার বাসায় নিয়ে যায় ওকে, এবং 3 দিনের মধ্যে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়। অনেকের কথায় বর্তমানে ফিরে এলো অধরা। বুকের ভেতর কষ্ট চাপা দিয়ে ঠাট্টার ছলে অনেক বলল, তুই বিয়ে করে ফেললি আর আমাকে তোর বিয়েতে দাওয়াত পর্যন্ত দিলি না। অনেকের কথা শুনে অন্য পাশে মুখ ঘুরিয়ে চোখের কোণের জল মুছল অধরা, আর মনে মনে ভাবল, ভালোবাসার মানুষের সামনে কিভাবে অন্য পুরুষের হাত আজীবনের জন্য ধরতে পারত, যে ছিল ওর পুরোটা হৃদয় জুড়ে। তারই সম্মুখে অন্য কাউকে স্বামী বলে কবুল বলা ওর পক্ষে কিভাবে সম্ভব হতো। এই অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। আজ এ পর্যন্তই থাক। অনিক এবং অধরা এই 2 বেস্ট ফ্রেন্ডের জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।